আজকে আজকে আমাদের আলোচনার বিষয় হলো জেলখানার চিঠি। হ্যাঁ, তো সেইটা আমরা পড়া শুরু করব, একটু টাইম নিয়ে নিচ্ছি। ঠিকঠাক তো আছে মনে হয় ক্যামেরা। হ্যাঁ, ঠিক আছে। পড়াটা কিভাবে এগোবে, পড়াটা যেগুলো ইম্পর্টেন্ট লাইন সেগুলো একটু বলবো। কবিতার মতো এখানে ব্যাখ্যার সুযোগ কম, কিন্তু কিছু ব্যাখ্যার কথা রয়েছে যেগুলো আমার পড়ে মনে হয়েছে যে হ্যাঁ, সেই জায়গাটা কিছু বলা দরকার। আমি ক্যামেরাটা একটু অ্যাডজাস্ট করে নিচ্ছি। তো সেইগুলো কিন্তু আমি অবশ্যই বলবো। সেইগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে। ভাষার ব্যবহার কম বেশি থাকছে। আর হ্যাঁ, এবার ক্যামেরা ঠিকঠাক পজিশনে আছে। ভাষার ব্যবহার কম বেশি থাকবে, সেইগুলোকে বইয়ে রুল দিয়ে লিখে রাখা, ইম্পর্টেন্স লাইনগুলো মার্ক করা, আর প্রয়োজনে খাতায় লিখলে ভালো। আমি বইয়ে লিখে নিই, কারণ বইয়ে লিখলে আমি তাহলে ভুলবো না, বা পরবর্তীতে খাতা যদি হারিয়ে যায় তাহলে বই আমি পেয়ে যাব। আমি রুল দিয়েই লিখি। তো আজকে পড়তে পড়তে আমাদের যা মনে হবে আমি রুল দিয়ে লিখবো অবশ্যই। আমি দেখেছি যে এই হেডফোনটাতে সাউন্ডটা ভালো রেকর্ড হচ্ছে, তো সেই জন্য আমি এই হেডফোনটা ইউজ করছি। প্রত্যেকে গুড মর্নিং, সবাই জয়েন করছো আমি জানি। তো আমি টাইমের মধ্যে পড়া শেষ করতে চাই। পুরোটাই জেলখানা চিঠি আজকে আমি দেখলাম যে পুরোটা পড়ে শেষ করা হয়ে যাবে, ইম্পর্ট্যান্ট লাইন বলা হবে। সময় নষ্ট করব না, যেখানে যা বলা দরকার আমি আমার মতো চেষ্টা করব। তো প্রত্যেকে বই সঙ্গে রাখবে, আমি রুল আর বই নিয়েই নিয়েছি। যেগুলো দরকার সেগুলো লিখে নিব, আর যেখানটাতে মনে হচ্ছে মার্ক করবার অবশ্যই মার্ক করব। তো জেলখানা চিঠি সুভাষচন্দ্র বসুর লেখা, একজন দেশপ্রেমিক আর সংগ্রামী। সব থেকে বড় কথা, একজন সংগ্রামী, উনি সংগ্রাম করে গিয়েছেন। ঠিক আছে, দেশপ্রেমিক আমরা জানি। একজন সংগ্রামী, আর একজন সংগ্রামী তার জীবনে যন্ত্রণা থাকে, তার জীবনে আত্মবলিদানমূলক পরিস্থিতি সর্বক্ষণ থাকে। এইভাবে সুভাষচন্দ্র বসুকে তো আমরা পেয়েছি, কিন্তু সংগ্রামী, স্বাধীনতা সংগ্রামী হোক, দেশপ্রেমিক হোক, তার বাইরেও তিনি এখানে আমাদের পাঠ্যপুস্তকে একজন কিন্তু পত্রকার হিসেবে পেয়ে যাচ্ছি। তো জেলখানা চিঠি নাম লিখেছেন সুভাষচন্দ্র বসু। এখানটায় যে পরিবেশটি পাওয়া যায়, মানে যেটা আমাদের আলোচনার বিষয়, আমি খুব ডিটেলসে যাচ্ছি না, যেরকমটা দরকার সেইভাবেই বলবার চেষ্টা করছি। যে জেলখানার একটি অভিজ্ঞতা তিনি বলবার চেষ্টা করেছেন, এবং সেই দিকে তাকিয়ে আমার মনে হয়েছে যে এই জেলখানার বন্দি জীবন আধ্যাত্মিকতার যে পরিবেশ, যে ভাবনা, যে ভাব, যে একাতিত্বতার মধ্যে যে আত্ম উপলব্ধি, এইগুলো যেন তিনি এখানে তুলে ধরবার চেষ্টা করেছেন একটি পার্ট। আরেকটি দিক হিসেবে তিনি বলতে চেয়েছেন যে জেলখানাগুলো যে সংশোধনাগার বলা হচ্ছে, সেই দিকে তাকিয়ে হয়তো এখানে যারা জেলবন্দি জীবন অতিবাহিত করে, এই কারাগারবন্দি জীবন অতিবাহিত করে, তাদের জীবনে এই যে সংশোধনাগার বলা হয়, তাদের জীবনের একটা আমূল পরিবর্তন আনার জন্য, তারা যাতে পরবর্তী সময়ে এই জেলখানা থেকে বেরিয়ে আসার পরে, এই কারাগার থেকে বেরিয়ে আসার পরে সমাজের মূল স্রোতে ফিরে আসতে পারে, সুস্থ সুন্দর জীবন পায়। সত্যিই কি এরকমটা হয়? সত্যিই কি তারা সমাজের কাছে সেই সম্মানের সঙ্গে গৃহীত হয়? সত্যিই কি জেলখানায় এমন পরিবেশ থাকে যেই পরিবেশে তাদের এই মানসিক, বৌদ্ধিক বিকাশ সম্ভব? হ্যাঁ, বোধ, বিবেক, বুদ্ধির যে বিকাশ সম্ভব হয় সত্যি? তো নিশ্চয়ই কোথাও একটা বাধা বা প্রতিবন্ধকতা তিনি নিজে অনুভব করেছেন, এবং সেই দিকগুলো এইভাবে বিভিন্ন পার্টের মাধ্যমে কিন্তু এখানে তুলে ধরেছেন। আমার খুব ভালো লেগেছে। আমি নিশ্চিত যে তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত থাকবে, কারণ পড়াটাকে আমি আমার উপলব্ধির মধ্যে দিয়ে তুলে ধরবার চেষ্টা করব। বিষয় বা টার্গেট থাকবে বইয়ের পরিবেশটাই, এর বাইরে আমি যাচ্ছি না। প্রত্যেকে নিজের মতো টেক্সট পড়বে এবং চেষ্টা করবে নিজের মতো করে বুঝে গ্রিপ করবার। এতে কি হয় যে ক্লাস 8 স্ট্যান্ডার্ডে পড়ছি, এটা পরীক্ষায় আসবে কি, এটা পরীক্ষায় আসবে না, আমি মনে হয় না সেইভাবে জাজমেন্ট করা উচিত। আমাদের বিদ্যা মন্দিরের দিকে তাকিয়ে বলবো যে ইন্ডিয়ান কালচার বা আইসি বলে যে বইটা আছে, সেটাও যখন পড়বো, পরীক্ষায় আসবে সেইভাবে যদি ভেবে না পড়ে
আমাদের বৌদ্ধিক মানসিক বোধ বিবেক বুদ্ধির বিকাশের জন্য যদি আমি ভেবে পড়ি, আমার মনে হয় তাহলে পরীক্ষার যে সীমিত ভাবনাটা তার বাইরে বেরিয়ে আমরা একটা বড় ভাবনায় পৌঁছতে পারবো, যেটাই কিন্তু লক্ষ্য ওই আইসি বইটার। তো এই ধরনের কিছু পড়া যখন আমরা বাংলা পড়বো, বাংলাতেও যখন আমরা পড়ছি, আমার মনে হয় পরীক্ষার গণ্ডিটুকুর মধ্যে সীমাবদ্ধ ভাবনা না রেখে যে এখান থেকে কিছু শিখতে পারছি, এখানে কিছু আমার কাজে আসছে, আমাদের সামাজিক জীবনে এর কিছু প্রতিফলন আমি দেখতে পাচ্ছি বা আমি কিছু করতে পারি, এরকম কিছু ভাবতে পারি, এইভাবে আমাদের পড়লে আমার মনে হয় পড়াটাকে পড়তে ভালো লাগবে। আর যে উদ্দেশ্যে এই লেখালেখিগুলো আমাদের মাতৃভাষার মধ্যে দিয়ে আমরা পড়ছি, আমাদেরও সার্থক হয়ে উঠবে সেই উদ্দেশ্যটা। তো ওইভাবেই আমি চেষ্টা করছি, তোমরা তোমাদের মতো করে কিন্তু অবশ্যই আবার পড়বে, জায়গাগুলোকে যেগুলো মার্ক করা হবে সেগুলো বিচার করবে, তাহলে পরবর্তী ক্লাসে গিয়ে খুব কাজে আসবে যে আমি আমার পরীক্ষার জন্য না পড়ে আমি আমার জন্য পড়ছি, পরীক্ষার জন্য নয়, ওটা তো আমি পারবো, কিন্তু আমি আমার জন্য পড়ছি, যার জন্য এই মাতৃভাষায় এই বইটা আমার পড়তে হচ্ছে বা আমরা পড়ছি, পরীক্ষার জন্য নয়। তো ঠিক আছে, আমি শুরু করছি। প্রিয় দিলীপ, তোমার 24/3/25 তারিখের চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তোমরা প্রত্যেকে বই সঙ্গে রাখবে। আমি আবার বলছি যে আমি কিন্তু আমার উপলব্ধিটা এখানে পড়বো, চেষ্টা করব এই পরিবেশের আমার উপলব্ধি তুলে ধরবার, তোমরাও তোমাদের উপলব্ধিগুলোকে বারবার বুঝতে চাইবে, লিখবে, তাতে গ্রিপ করার ক্যাপাসিটি বাড়বে। পরবর্তী ক্লাসগুলোতে তোমাদের খুব সাহায্য হবে এইভাবে, এই মানসিকতায় বই পড়তে গিয়ে। নাহলে কি হয়, খুব ভালো লিখলাম ফেলিওর আসছে, খুব ভালো লিখলাম নাম্বার কম আসছে, স্যার জাজমেন্ট হয়তো ঠিকঠাক করেননি, স্যারের উপরে আমরা কিছুটা বলে ফেলি, সেটা ঠিক নয়। কারণ আমরা পরীক্ষকরা সবসময় চান যে 120 জন শিক্ষার্থীর মধ্যে যাতে কমপক্ষে হলেও 20-25 ধরনের একটা ভ্যারিয়েশন থাকে তার ভাবনা, 20-25 ধরনের, তার বেশি 120 রকমের ভ্যারিয়েশন হবে না, 20 থেকে 25 রকমের ভ্যারিয়েশন হবে একটা তথ্যের উপর। এই জন্যই বলা যে কিভাবে তোমরা বিষয়গুলোকে নিবে পরীক্ষার জন্য না, যে কিছু একটা শিখতে চাই এইভাবে। তো পড়ায় যাচ্ছি। চিঠি পেয়ে আনন্দিত হয়েছি। তুমি আশঙ্কা করেছিলে যে মাঝে মাঝে যেমন ঘটে এবারও বুঝি তেমনই চিঠিখানাকে ডাবল ডিস্টিলেশনের ভিতর দিয়ে আসতে হবে, কিন্তু এইবার তা হয়নি, সেই জন্য খুব খুশি হয়েছি। আমি পরীক্ষার দিকে তাকিয়ে দাগ দিচ্ছি, এখনও কিন্তু আমি ওই এক্সপ্রেশনের দিকে যাইনি। আমার কি ভাবনা, আমি কি উপলব্ধি করেছি, আমার ভালো লেগেছে কোন জায়গাগুলো, আমি কীভাবে নিয়েছি, সেগুলো নয়, পরীক্ষার দাগাদাগিগুলো করছি। তো সেই জন্য খুব খুশি হয়েছে, এটাকে দাগ দিলাম পরীক্ষার জন্য। আর ডাবল ডিস্টিলেশন দাগ দিলাম যে এমন একটা প্রসেস বা এমন একটা পদ্ধতি বা এমন একটা সরকারি বিভাগীয় এমন একটা কাজকর্ম যে জেলখানার মধ্যে কিছু প্রবেশ করার আগে তাকে বারবার চেক করে দেখা হয়, তাকে পরীক্ষা নিরীক্ষা করে দেখা হয় যে কী রয়েছে এর মধ্যে, কী আছে না আছে। তো এই যে কড়া নিরাপত্তাকে অতিক্রম করে আসতে হয়, সেই কড়া নিরাপত্তা হয়তো 1-2 বার হয়ে থাকে। তো সেই 1-2 বারের কড়া নিরাপত্তা থেকে এখানে ডাবল ডিস্টিলেশন বলা হয়েছে, কারণ এর আক্ষরিক ইংরেজি অর্থে গেলে একরকম মানে দাঁড়াবে, আর জেলখানার পরিবেশের সাপেক্ষে এখানে যা পত্রকার তুলে ধরতে চেয়েছেন তার আরেক রকম পরিবেশ ভিত্তিক মানে দাঁড়াচ্ছে। তো এখানে আমরা বেশি গভীরতায় যাচ্ছি না, ডাবল ডিস্টিলেশন বলতে আমরা এরকমভাবে বুঝবার চেষ্টা করব। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা ও অনুভূতিকে অনুপ্রাণিত করেছে। তোমার চিঠি হৃদয়তন্ত্রীকে এমনই কোমলভাবে স্পর্শ করে, চিন্তা অনুভূতিকে অনুপ্রাণিত করেছে যে আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। তো আমার পক্ষে এর উত্তর দেওয়া সুকঠিন। এই চিঠিখানি যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে, এই চিঠিখানিকে যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে, সেও আর এক অসুবিধা। পেন কোথায় রাখলাম, পেনটাও ধরি, আবার দূরে রেখে দিয়েছি আমি, কি হলো। ও এই হেডফোনটা এইভাবে দিয়ে অভ্যাস নেই, বারবার মনে হচ্ছে যেন এখান থেকে সরে যাচ্ছে, কথা তো মনে হয় ঠিকঠাক শোনা যাচ্ছে। ঠিক আছে, তো এই চিঠিখানিকে যে আবার সেন্সরের হাত অতিক্রম করে যেতে হবে, সেও আর এক অসুবিধা। কেননা এটা কেউ চায় না যে তার অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। এখানটা একটা দাগ দিয়েছি আমি, সেন্সর, আমি দাগ দিয়ে দিচ্ছি আবার সেন্সর। আর এখানে অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক, এটা কেউ চায় না। খুব সুন্দর একটা কথা বলেছেন। এটা কিন্তু এখানে চট করে এর সম্পর্ক বজায় রেখে খুব একটা ভাস্ট ইলাস্ট্রেশন আসছে না, কিন্তু হ্যাঁ লেখালেখির জন্য যথেষ্ট, সত্যিই তাই।
আমার হৃদয়ের অন্তরের গভীরতম কথাগুলি প্রকাশ্যে চট করে চলে আসুক, সেটা আমি কেন, কেউই কখনো চাইবে না। আমি যাকে উদ্দেশ্য করে যে কথা বলছি বা চিঠি যদি লেখালেখি করে থাকি, এটা তার জন্যই। তার যথার্থতা, তার মূল্য, তার গাম্ভীর্য, তার সেই সৃষ্টি, আমি আমার সৃষ্টিতে আনন্দ হয়েছে, সে যখন পাবে সেই আমার সৃষ্টিটা দেখবে, এই এই মধুর মুহূর্তগুলো এইভাবেই জাজমেন্ট করা যায়। কিন্তু সেটা যদি অন্য কেউ দেখে নেয় বা অন্য কেউ যদি সেটা পড়ে, তাহলে সেটা কিন্তু কখনোই সঠিক হবে না। তো সেই দিকে তাকিয়ে এখানে কিন্তু এই তথ্যটা, এটার গভীর কোনো আমি রিলেশন যাওয়ার চেষ্টা করছি না, তাই এটাকেও দাগ দিয়ে রাখছি প্রশ্নের জন্য। অন্তরের গভীরতম প্রবাহগুলি দিনের উন্মুক্ত আলোতে প্রকাশ হয়ে পড়ুক। কিন্তু সেন্সার শব্দটিকে কিন্তু আমি একটু বলবো, সেন্সার শব্দটিকে নিয়ে একটু যদি বলি, কোনো কিছুকে পরীক্ষা করে দেখে, কোনো কিছুকে পরীক্ষা করে দেখে এইরূপ, হ্যাঁ, কোনো কিছুকে পরীক্ষা করে দেখা হচ্ছে এইরূপ একটি অফিসিয়াল বিভাগ বা এইরূপ একটি সরকারি বিভাগকে আমি সেন্সার বলে তাকে নির্দিষ্ট করতে পারি। সেন্সারকে আমি এইভাবে বলবার চেষ্টা করলাম। এই পৃষ্ঠায় আর তাই সেইভাবে থেমে থাকছি না, আমাদের প্রয়োজনীয় 4টি দাগ দেওয়া হয়েছে, পরের পৃষ্ঠায় আমরা চলে যাচ্ছি। এখানে কিন্তু খুব গম্ভীর গম্ভীর জায়গা রয়েছে। তাই এই পাথরের প্রাচীর ও লৌহবদ্ধের অন্তরালে বসে আজ ভাবছি ও যা অনুভব করছি তার অনেকখানি কোনো এক ভবিষ্যৎকাল পর্যন্ত অকথিতই রাখতে হবে। আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণে জেলে আছি, মানে সত্যিই তাই। প্রত্যেককে আমি একটু এই জায়গায় এরকম বলবো যে প্রত্যেকেই যে সত্যি অপরাধ করেছে বলে যে জেলে যেতে হয় বা সেই অপরাধী বলে জেলে গিয়েছে, সত্যি ঠিক এমনটাই কি হয়? এরকম তো অনেকেও থাকে যে বিনা কারণে শাস্তি পেয়ে যাচ্ছে। আমার জীবনে অনেক হয়েছে, মানে জেলে যাচ্ছি সেটা নয়, কিন্তু অকারণে শাস্তি পেয়েছি। তোমাদের মধ্যেও এরকম অনেক হয়েছে যে তোমরাও অকারণে শাস্তি পেয়েছো। তো সত্যি জেলবন্দি জীবনে এরকম জাজমেন্ট হয়েও থাকে যে যাদেরকে অকারণে কিন্তু জেলবন্দি জীবনে যেতে বাধ্য হতে হয় বা কারাগারবন্দি যেতে তাদের বাধ্য হতে হয়, কারণ তারা দোষ না করলেও যেতে হয়েছে। তো আমাদের মধ্যে এতগুলি যে অকারণে বা সম্পূর্ণ অজ্ঞাত কারণেও জেলে আছে, সেই চিন্তা তোমার প্রবৃত্তি ও মার্জিত রুচিতে আঘাত করবে, এটা সম্পূর্ণ স্বাভাবিক। এটা সম্পূর্ণ স্বাভাবিক। আমি প্রশ্নের জন্য দাগি রাখলাম। আলোচনার সাপেক্ষে স্বাভাবিকভাবে বোঝা যাচ্ছে এর উত্তর কোথায় হতে পারে। প্রশ্ন কে, কি, কেন, কি জন্য, এই কটা একটা মার্জিনাল স্ট্রাকচার থাকে প্রশ্নের, কে, কি, কেন, কি জন্য। এর বাইরেও আরও যদি কিছু আমরা অতিরিক্ত অ্যাড করতে পারি তাহলে কিন্তু একটা প্রশ্নের সুন্দর স্ট্রাকচার হয়ে যায় একটা উদ্ধৃতির সাপেক্ষে। তো যে কটা তথ্য আমরা পেয়েছি আগে পেয়ে গেলাম, আর প্রশ্নের জন্য আমার মনে হয় না অপেক্ষা করে রাখার দরকার থাকে। তো এইভাবে কিছু আমরা অ্যাড করতে থাকবো, সংযোজন করতে থাকবো, যার সাপেক্ষে কিন্তু বোঝা যাবে যে এই উদ্ধৃতির সাপেক্ষে কী কী প্রশ্নের গঠন আমরা পেতে পারি। তাই সেখানে আর যাচ্ছি না। কিন্তু ঘটনাগুলি যখন মেনে চলতেই ইচ্ছে তখন সমস্ত ব্যাপারটাকে আধ্যাত্মিক দিক দিয়ে দেখা যেতে পারে। উনি ওনার মতন একটা ভাবনা তুলে ধরেছেন যে আধ্যাত্মিক শব্দ ব্যবহার করে। এই জায়গাটি আমার খুব ভালো লেগেছে। জেলখানায় বন্দি জীবনে একদম সোজা সাধারণ শব্দে যদি বলি, যদি একটু ভাবতে চেষ্টা করে, তখন সহজেই তো কঠিন বাংলা বললে হবে না। আমি ভাবছি যে আমি ক্রিমিনাল, আমি অপরাধী, আমি এরকম কোনো অপরাধ করেছি যে একটা সময় আমি এতটাই সকলের বিতৃষ্ণার পাত্র হয়ে দাঁড়িয়েছি, জেলখানায় বন্দি জীবনে থেকে কেউ আমার সাথে দেখা করতে আসে না, কেউ আমার খোঁজও নিতে আসে না, বা আমি কি পরিবেশ পরিস্থিতির মধ্যে দিয়ে দিন অতিবাহিত করছি, সেই সব থেকে আদুরে মানুষটি যাকে সবাই খেয়াল রাখতো একসময়, আজকে তাকে কেউ দেখতেও আসছে না। আমি অপরাধী, বা আমি অপরাধী নাও হতে পারি, বা আমি আত্মগ্লানিতে ভুগছি। আজকে বুঝতে পেরেছি যে আমার যে অপরাধটা আমি না বুঝে করেছিলাম, যে সময়টা আমি আমার নিজের ভালোর জন্য অতিবাহিত না করে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, নিজেকে বড় করবার জন্য, নিজেকে এগিয়ে রাখবার জন্য, সকলের থেকে আগে থাকবার জন্য, নিজের অর্থের কামনা, লোভ লালসা পূরণ করবার জন্য যে একটা ভুল সিদ্ধান্ত নিয়েছিলাম, সে চাকরি জীবনে হোক, সে আর্থিক দিক দিয়ে হোক, সে ব্যক্তিগত জীবনে হোক, সামাজিক প্রয়োজন চাহিদা মেটানোর জন্য হোক, নিজের ব্যক্তিগত চাহিদা মেটানোর জন্য হোক, সেটা আজকে আমি কিন্তু বুঝতে পেরেছি। সেই মুহূর্তে আমার কাছে কেউ আসছে না, আমি আত্মগ্লানিতে ভুগছি।
এইভাবেই কিন্তু জেলখানার বন্দি জীবনের অতিরিক্ত সময়গুলো আমাদের অতিবাহিত হয়, এখানে পড়লে আমরা তাই বুঝতে পারি। কিন্তু উনি একটা দিক খুঁজে পেয়েছেন যেখানে আধ্যাত্মিক শব্দটি ব্যবহার করেছেন। তো আধ্যাত্মিক শব্দের উপরে নির্ভর করে আমি বলতে পারি পরমার্থিক ব্রহ্ম বিষয়ক আত্মসম্বন্ধীয় জ্ঞান। পরমার্থিক ব্রহ্ম বিষয়ক আত্মসম্বন্ধীয় জ্ঞান, এই আত্ম মানে আত্মার কথা বলা হচ্ছে, এই সম্বন্ধীয় জ্ঞান জেলখানায়, এটা কি করে কি বলছেন? হ্যাঁ, এগুলো তো মন্দিরে হতে পারে, এইগুলো তো গুরুগৃহে হতে পারে, এইগুলো তো যেখানে বেদ বা বিভিন্ন রকম ধার্মিক চর্চা হচ্ছে সেই জায়গায় হতে পারে। সেটা একটা আমাদের ভাবনার প্রতিবন্ধকতা। উনি বলেছেন, এখানে পত্রকার বলতে চেয়েছেন যে এই পরমার্থিক ব্রহ্ম বিষয়ক আত্মসম্বন্ধীয় জ্ঞান অর্জনের জন্য নিজের সঙ্গে নিজের কথা বলাটা খুব প্রয়োজন। তো যেটাকে বলতে চাই আত্ম উপলব্ধি, এই কথাগুলো কিন্তু আমি নিজের থেকে নিজের মতো করে একটু ভেবে বলবার চেষ্টা করছি, তোমরাও তোমাদের মতো ভাববে। সত্য, এই যে পরমার্থিক কথা বললাম, যে ব্রহ্ম বিষয়ক আত্মসম্বন্ধীয় জ্ঞান বললাম, এটি কিসের উপর নির্ভর করে দাঁড়িয়ে থাকে? আমি বলতে পারি সত্যের উপরে, আমি বলতে পারি ধর্মের উপরে, আমি বলতে পারি নিজের কৃত্রিম নয় অকৃত্রিম উপলব্ধির উপরে, আমি আরও বলতে পারি শ্রেষ্ঠ কামনার উপরে। এমন কিছু কামনা করব যেটা শ্রেষ্ঠত্ব, যার মধ্যে শ্রেষ্ঠত্ব থাকবে। তো সত্য, ধর্ম আর অকৃত্রিম উপলব্ধি এবং শ্রেষ্ঠ কামনার মধ্যে দিয়ে যেন আমরা পরমার্থিক ব্রহ্ম বিষয়ক আত্ম উপলব্ধিমূলক জ্ঞানকে অর্জন করতে পারব। তো সেই আধ্যাত্মিক দিকটিকেই তিনি কিন্তু বলতে চেয়েছেন। এই সম্পূর্ণটাই আমি নিজে উপলব্ধি করে আমি আমার মতো বললাম, এমনই লিখতে হয়, এমনই ভাবতে হবে এরকম ব্যাপার নেই, কিন্তু একটা গাইডেন্সের আমি চেষ্টা করছি। এ কথা আমি বলতে পারি না যে, তো আমি কিন্তু এটা দাগ দিয়েছি আধ্যাত্মিক শব্দটা, কারণ আমি সেখানে আমার মতো একটা পরিবেশ তৈরি করবার চেষ্টা করলাম যাতে ভাবতে, লিখতে, বুঝতে, নিজেকে বোঝাতে সুবিধে হয়। কারণ অজান্তেই আমরা অনেক ভুল করে থাকি। আমি জেলখানার বাইরে বেরিয়ে বলতে পারি আমরা আমাদের ব্যবহারিক জীবনে, আমাদের সামাজিক জীবনে, আমাদের ব্যক্তিগত জীবনে আমরা অনেক কিছু করে থাকি, অ্যাভয়েড করি, ইগনোর করি, শুনি না। একটা সময়ের অন্তে গিয়ে যখন সেগুলো বুঝতে পারি, উপলব্ধি করি, তখন হয়তো সময়টা এতটাই পিছিয়ে ফেলি যখন কাছে আর সেইগুলোর জন্য সেই বেদনাটাকে ভাগ করে নেওয়ার আর কেউ থাকে না। কিন্তু ওই 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 কথাগুলো যেন এই জেলখানার বন্দি জীবনের মধ্যে দিয়েও পত্রকার বলবার চেষ্টা করেছেন যে এই আত্ম উপলব্ধিমূলক পরিবেশ কিন্তু জেলখানায় পাওয়া যায়। তার জন্য হিমালয়ের একান্তে গেলেও যেমন হয়, তার জন্য জনসেবা মানব সেবার মধ্যে দিয়েও যেভাবে হয়, বিভিন্ন মহাপুরুষদের কথা আমরা যেগুলো জেনেছি, জানতে পারি, সেই দিক দিয়ে দেখলেও কিন্তু এই আধ্যাত্মিকতা শব্দটিও সার্থক রূপ লাভ করে। এটা জেলখানার বন্দি জীবনেও সম্ভব। এ কথা আমি বলতে পারি না যে জেলের থাকাটাই আমি পছন্দ করি, সত্যিই তাই, জেলখানায় গিয়ে আধ্যাত্মিকতা এটা কি, কিন্তু জেলে থাকা পছন্দ করি তাই নয়। কিন্তু কি, কেননা সেটা নিছক ভণ্ডামি হয়ে পড়বে। মানে আমি জেলে যাব, আধ্যাত্মিক চিন্তা করব, এটা কি হয় নাকি? না, কিন্তু যেতে হয়েছে আমার জ্ঞানে, আমার বোধে বা আমার অজ্ঞানে। আমি গিয়েছি, আমি জানতাম না এই ভুল কাজটা করেছি, তাই আজকে আমি জেলবন্দি। কখনো আমি জেনে করেছি, কখনো অজ্ঞানে করেছি, তাই জেলবন্দি। কিন্তু সেখানে সুযোগ রয়েছে নিজের ভাবনার বদল ঘটানোর। আমি বরং আরও বলি যে কোনো ভদ্র বা সুশিক্ষিত ব্যক্তি কারাবাস পছন্দ করতেই পারে না। জেলখানার সমস্ত আবহাওয়াটাই মানুষকে যেন বিকৃত, অমানুষ করে তোলারই উপযোগী, এবং আমার বিশ্বাস এই কথাটা সকল জনের পক্ষেই খাটে, এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে। তাহলে আমার বিশ্বাস এই কথাটা সকল জেলের পক্ষেই খাটে, এটা আমি প্রশ্ন হিসেবে দাগিয়ে রাখলাম। আমাদের কালচার, আমাদের ভাবনা যেভাবে বেড়ে উঠবে, আমরা কিন্তু প্রশ্নের উত্তরগুলোকে ঠিক ততটা সুন্দরভাবে গুছিয়ে লিখতে পারবো। সহায়িকা, স্যারের গাইড, এটা হলেই হয়ে গেল তাই নয়। আমি আবার বলছি, মাতৃভাষা, আমি কিভাবে ভাবছি, আমার ভাবনার কীভাবে আমি ডেভেলপ করাতে চাই, আমি কিভাবে নিজেকে বোঝাতে পারছি, তার উপরে নির্ভর করেই কিন্তু পরবর্তী ক্লাসগুলো, মাধ্যমিকের নাম্বার, এই নয় যে ক্লাস 8 আজকেই পড়া হচ্ছে, এই পড়াটা পরীক্ষায় আসবে কি আসবে না তার কোনো ঠিক নেই, দেখলাম না তাই নয়। তাহলে তো একবারে মাধ্যমিকে গিয়ে পড়ালেই হতো, 5 থেকে কেন পড়ানো হচ্ছে? ভাষার ব্যবহার, ওয়ার্ডের স্টক বৃদ্ধি, কিভাবে ওয়ার্ডকে গ্রিপ করব, কিভাবে একটা সেন্টেন্সকে গ্রিপ করব, কিভাবে পুরো পেজটাকে গ্রিপ করব, পড়বো কিভাবে, এরকম অনেক কিছু শেখা যায়। আর এইটাই, আর সব থেকে বড় শিক্ষা হচ্ছে এটাই যে আমি শুধু শিক্ষকের গাইডেন্সের উপরে নয়, আমি শুধু সহায়িকার গাইডেন্সের উপরে নয়, আমি নিজেকে একটু ডেভেলপ করব,
নিজের মধ্যে সেই পরিবর্তনটা আস্তে আস্তে আনবার। তার জন্যই এতগুলো স্টেজে ভাগ করা, যে পড়বো শিখবো বুঝবো, গ্রিপ করতে শিখবো, আস্তে আস্তে গ্রিপ যত টাইট হবে আমি তত ভালো খেলতে পারবো একজন ব্যাটসম্যান হিসেবে। তো সেই জন্য শেষ অবধি পড়াটাকে কিন্তু শুনতেই হবে। এই করবে না যে না ঠিক আছে এটা সাধারণ পড়া, কিন্তু আমি আমার মতো করে একটা চেষ্টা করব যে আমি কিভাবে গ্রিপ করছি, এগুলোও শেখার জিনিস। তো জেলখানার সমস্ত আবহাওয়াটা এখানে দাগ দিলাম। আমার মনে হয় অপরাধীদের অধিকাংশই কারাবাসকালে নৈতিক উন্নতি হয় না, বরং তারা যেন আরও হীন হয়ে পড়ে। সত্যি এই কথাগুলো মেনে নেওয়ার মতো। এ কথা আমাকে বলতেই হবে যে এতদিন জেলে বাস করার পর কারা শাসনের একটা আমূল সংস্কারের একান্ত প্রয়োজনের দিকে আমার চোখ খুলে গেছে, এবং ভবিষ্যতে কারা সংস্কার আমার একটা কর্তব্য হবে। জিনিসগুলো মনে রাখবার মতো। এখনও তাই, আমি বলবো এখনও তাই। এখনও আমরা জেলখানার দিকে একটু 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 অন্য দৃষ্টিতে তাকাই। হ্যাঁ, একটু আমাদের ভাবনাটাও একটু অন্যরকম থাকে। জেলখানা সেটা, কারাগার সেটা, সেখানে যারা আছে অপরাধী, সেখানে যারা আছে তারা সমাজের সব থেকে বাজে ধরনের মানুষ, সব থেকে খারাপ মানুষ, কিন্তু আমরা অন্যরকম ভাবি না, কারণ তাদের ভেতরে সেই পরিবেশটা এমন হয়ে রয়েছে এখনও, যে তারা নিজেদেরকে ওই মানসিক আধ্যাত্মিক বৌদ্ধিক বিকাশের বা সংস্কারমূলক দিকগুলো পায় না। তাহলে এখানে এই লেখাগুলো কিন্তু আজকেও আমাদের মধ্যে রিফ্লেক্ট করানো উচিত, আমাদের মধ্যে প্রতিফলিত করানো উচিত। সেইভাবে আমার মনে হয় আজকেও আমাদের এই লেখাগুলো যথেষ্ট জীবন্ত আমাদের আজকের সামাজিক ব্যবস্থাপনায়। বলা যায় না যারা আজকে আমরা শুনছি বা যারা পড়ছি, হয়তো আগামী দিনে আমরাও সেটা নিয়ে ভাবলাম, আমরা কিছু সংস্কারমূলক দিকের জন্য লড়াই করলাম, আমরাও একজন সংগ্রামী হয়ে উঠলাম। তো কোথাও যেন এই পত্রকার আমাদের মধ্যেও একটা সংগ্রামীর বীজ বপন করে দিল এরকম তথ্য তুলে ধরে। খুব ভালো, আমার তো পড়তে খুব ভালো লাগছে। তো ভারতীয় কারা শাসক প্রণালী একটা খারাপ আদর্শের অনুসরণ মাত্র, উনি নির্ভয়ে লিখে গিয়েছেন। কারা সংস্কার বিষয়ে আমাদের বরং আমেরিকার ইউনাইটেড স্টেটসের মতো উন্নত দেশগুলির ব্যবস্থায় অনুসরণ করা উচিত। আমি দেখেছি সত্যি এই কথাগুলো মেনে নেওয়ার, যে বাইরের দেশগুলোতে কিন্তু সেখানে মিউজিক সিস্টেম রয়েছে, সেখানে তাদের খেলাধুলার ব্যবস্থা রয়েছে, জিম রয়েছে, এটা পড়ার মধ্যে আমি বলছি সত্যি সেখানে তাদের মানসিক এবং বৌদ্ধিক বিকাশ, তাদের লাইব্রেরি রয়েছে পড়বার, সেখানে ধার্মিক সাধারণ এবং কারেন্ট আপডেটস যেগুলো আসে দৈনিক পত্রপত্রিকা হোক, ম্যাগাজিন হোক, সেগুলো পড়বার রয়েছে। তাই সেখানে পরীক্ষা হয়, তাদের পরীক্ষা নেওয়া হয়, আমি দেখেছি। সত্যি আমার খুব ভালো লাগে। তাদের নির্দিষ্ট সঠিক সময়ের জন্য বিভিন্ন রকম ড্রেস রয়েছে, শিডিউল ভাগ করা রয়েছে। তো খুব ভালো লাগে। তারা যাতে একটা বন্ধুত্বপূর্ণ পরিবেশ পায়, তারা যাতে যখন সমাজে ফিরে আসবে, সমাজের মানুষ যাতে তাদেরকে কাছে টেনে নেয়, তারাও যাতে সমাজের উপযোগী একজন মানুষ হয়ে উঠতে পারে, এই চেষ্টাগুলো করা হয়। তার জন্যই তো এই সংশোধনাগার নামটা পারফেক্ট হয়। কিন্তু কোথায় ভারতবর্ষের এই জেলখানাগুলোতে কোথায় সেটা নেই, শুধু নামমাত্র রয়েছে, নামটাই শুধু রয়েছে। সংশোধনাগারে এরকম কিছু হয় না, হয় না বলতে সেটা হওয়া উচিত। এই অবস্থায় যেটি সব থেকে বেশি প্রয়োজন সে হচ্ছে যে একটা নতুন প্রাণ, বা যদি বলে একটা নতুন মনোভাব, বা অপরাধীদের প্রতি একটা সহানুভূতি। নতুন প্রাণ, যদি বলে একটা নতুন মনোভাব, এবং অপরাধীদের প্রতি একটা সহানুভূতি আমি ইনফরমেশনের জন্য দাগিয়ে রাখলাম। পড়া নির্দিষ্ট সময়ে শেষ করব, আমার ধৈর্য আছে। আমি এটা আগেও পড়েছি, আমি আরও অনেকবার পড়তে পারবো, কারণ আমার খুব ভালো লাগে। যতবার পড়ি আমি অনুপ্রাণিত হই। হ্যাঁ, আমি জেলখানার জন্য হয়তো সেখানে গিয়ে সংগ্রামী হতে পারবো না, কিন্তু আমার মনের ভেতরেও কোনো অপরাধমূলক পরিবেশের বিরুদ্ধে গর্জে ওঠার মতো একটা সংগ্রামী ভাবনাকে তো তৈরি করে দেয় এই ধরনের পড়াগুলো। তা আমার পড়তে আপত্তি নেই। তো আমি চাই তোমরাও কিন্তু শেষ পর্যন্ত এটা শুনবে, থাকবে। আমরা পড়া এগিয়ে যাচ্ছি। ইনফরমেশনের জন্য এটা দাগ দিলাম। অপরাধীদের প্রবৃত্তিগুলিকে মানসিক ব্যাধি বলেই ধরতে হবে, এবং সেইভাবেই তাদের ব্যবস্থা করা উচিত। সত্যিই তাই, মানসিক ব্যাধি বলেই ধরতে হবে। ইনফরমেশনের সাপেক্ষে এই অনুচ্ছেদটাতে কিন্তু আমরা ভালো ভালো তথ্য পেয়ে যাব। প্রতিষেধকমূলক দণ্ডবিধি, যেটা কারাশাসন বিধির ভিতরের কথা বলে ধরা যেতে পারে, তাকে এখন সংস্কারমূলক নতুন দণ্ডবিধির জন্য পথ ছেড়ে দিতে হবে। সত্যি সংস্কার প্রয়োজন। মার ধর এটা কেন? একটা মানুষের মন, তার মধ্যে এতগুলো ভাবনা থাকতে পারে, এতগুলো মানুষ থাকতে পারে একটা মানুষের ভেতরে, আমার ভেতরেও রয়েছে, আমাদের প্রত্যেকের ভেতরে রয়েছে। আমাদের ভেতরে এতগুলো ভাবনা থাকতে পারে, এত ভ্যারিয়েশন থাকতে পারে, এত মানুষ লুকিয়ে থাকতে পারে, যেটা আমরা নিজেরাও জানি না। কখন কার কীভাবে আবির্ভাব ঘটবে আমরা জানি না। সবসময় আমরা চাই ভালো দিকটি যাতে আবির্ভূত হোক। তো সেটা চেষ্টা করতে হবে এই সংশোধনাগারের মধ্যে।
আমার মনে হয় না আমি যদি স্বয়ং কারাবাস না করতাম তাহলে একজন কারাবাসী বা অপরাধীকে ঠিক সহানুভূতির চোখে দেখতে পারতাম, কখনো না। সত্যি আমরাও আজকে সেটা জানতে পারতাম না। এবং এই বিষয়ে আমি নিঃসন্দেহ যে আমাদের দেশের আর্টিস্ট বা সাহিত্যিকগণের যদি কিছু কিছু কারা জীবনের অভিজ্ঞতা থাকতো, তাহলে আমাদের শিল্প ও সাহিত্য অনেকাংশে সমৃদ্ধ হতো। হ্যাঁ, আমি লিখছি কবিতা প্রকৃতি নিয়ে, হ্যাঁ আমি লিখছি কবিতা মানুষ নিয়ে, হ্যাঁ আমি ছবি আঁকছি মানুষের কষ্ট নিয়ে, ক্ষুধার্ত মানুষের চোখের জলের ড্রপ নিয়ে, কিন্তু কারাবন্দি জীবনের মানুষের যে হাহাকার, তাদের যে বৌদ্ধিক মানসিক তারা যে যে মনোবল বৃদ্ধিমূলক পরিবেশ পাচ্ছে না, তাদেরকে যে সমাজের আর মূল স্রোতে ফিরে আসতে পারবে না সেই রকম একটি অন্ধকারময় জগতের মধ্যে তারা দিনের পর দিন ঠেলে দেওয়া হচ্ছে তাদেরকে, এই বিষয় নিয়েই কখনো তো আমি লিখিনি, এই বিষয় নিয়েই কখনো তো কোনো সাহিত্যিককে, কখনো কোনো চিত্রকারকে ছবি আঁকতে দেখিনি, সাহিত্যিককে লিখতে দেখিনি। তাহলে যদি কোনো সাহিত্যিক বা কোনো চিত্রকার এটা বলেছেন উনি সত্যি, তাহলে হয়তো একটা বড় সাপোর্ট পাওয়া যেত তাদের জন্য। লেখা হয়নি, লেখা হয় না, বা এতটাই সীমিত যে আমরা এখনও সেরকম কোনো বই সেইভাবে পাই না, তাই না? এটা সত্যি কথা। কারণ হয়তো তোমরা এই পড়াটা একবার পড়েছো, হয়তো আমি অনেকবার পড়েছি, কিন্তু এইভাবে পড়িনি। আমরা পরীক্ষার জন্য পড়েছি, আমরা এইভাবে পড়িনি। তো এইভাবেই পড়বে সব পড়া। এইখানে দেখা হয়ে গেল, আমি চাই আবার পড়বে, অনুভব করতে হবে, ভালো লাগবে। কাজী নজরুল ইসলামের কবিতা যে তার জেলের অভিজ্ঞতার নিকট কতখানি ঋণী, সে কথা বোধহয় ভেবে দেখা হয় না। সত্যি উনি তার অভিজ্ঞতাকে কিন্তু তার লেখনীর মধ্যে প্রতিফলিত করতে করেছেন এবং প্রতিবাদও করেছেন, গর্জে উঠেছেন। আমি যখন ধীরভাবে চিন্তা করি তখন আমার নিঃসংশয় ধারণা জন্মে যে আমাদের সমস্ত দুঃখ কষ্টের অন্তরে একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে, এটাকে আমি প্রশ্নের জন্য রাখলাম। সত্যিই তাই। আজকে আমি বিভিন্নভাবে, এটা জেলখানার সাপেক্ষে এখানে বলা হয়েছে, তার সাপেক্ষে আমাদের উত্তর হবে, আমি একটু বাইরে বেরিয়ে বলবো, আমরা বিভিন্নভাবে আজকে কিন্তু জর্জরিত। হ্যাঁ, আমরা বিভিন্নভাবে জর্জরিত। সামাজিক জীব হিসেবে আমার কাছে সমস্ত সাকসেস আমার কাছে আছে, সব সফলতা আমি পেয়েছি, তাই বলে দুঃখ নেই, আমার মধ্যেও আছে। আবার সামাজিক জীব হিসেবে আমি কোনো সাকসেস পাইনি, আমার মধ্যেও দুঃখ তো থাকবেই। কিন্তু যে সাকসেস পেয়েছি আমরা ভাবি তার মধ্যে দুঃখ নেই, যন্ত্রণা নেই, কিন্তু আমরা প্রত্যেকে জর্জরিত। তো একটা মহত্তর উদ্দেশ্য কাজ করছে এই দুঃখ বা যন্ত্রণার পেছনে। উনি বলতে চেয়েছেন যে এই দুঃখের গ্রাসে আমরা নিজেদেরকে নিমজ্জিত না করে তার বিপরীতে দাঁড়িয়ে অন্য ভাবনা ভাববো। আজকে যে আমি ফেলিওর হয়েছি, আমি যে আজকে সাকসেস বা সফলতা পাইনি, নিশ্চয়ই এর পিছনে আরও বড় সফলতা আমার জন্য অপেক্ষা করে রয়েছে। এই বাধার পিছনে একটা বড় চমক লুকিয়ে রয়েছে, যেটা আমাকে জীবনের চরম একটা উপলব্ধি দিতে যাবে, আর যেটা সুন্দর হবে। এই ভাবনাটা তিনি এরকম একটা ধনাত্মক ভাবনা, একটা পজিটিভ ভাবনা তিনি দিয়েছেন জেলবন্দি মানুষদের জন্য। সত্যি আমাদের জীবনেও এটা খেটে যায়, এইভাবেই পড়া উচিত। তো যদি আমাদের জীবনের সকল মুহূর্ত ব্যাপে এই ধারণাটা প্রসারিত হয়ে থাকতো, তাহলে দুঃখ কষ্টের আর কোনো যন্ত্রণা থাকতো না, সত্যিই থাকতো না। এবং তাতেই তো আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব চলেছে। আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব, এটাকে আমি দাগ দিয়ে রাখলাম একটা কিউর জন্য। আত্মা ও দেহের অবিরাম দ্বন্দ্ব, আমার খুব ভালো লাগলো শুনে। সত্যি এই দ্বন্দ্বের শেষ নেই। এই দ্বন্দ্বের যদি শেষ হয়ে যায়, প্রত্যেকটা মানুষ যদি এইভাবে ভাবতে শুরু করে দেয়, তাহলে সমাজ বদলে যাবে। সমাজের কোনো আর দুঃখ দৈন্য, কিঞ্চন অকিঞ্চন, ধনী দরিদ্র, এই ধরনের এক পরিবেশ আর থাকবে না। কারণ আমি 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 আমার জন্য প্রে করছি না। এটার একটা ইন্টারনাল দিক দিয়ে যদি আমি বলি, এইভাবে বলবো, আমি আমার জন্য প্রার্থনা করছি না। আমি মন্দিরে যাই বা মন্দিরে না যাই, আমি সমাজের প্রত্যেকটা দুঃখী মানুষের জন্য প্রার্থনা করছি। এবার যদি এইভাবে ভাবি, দেখো, আমি যদি সমাজের প্রত্যেকটা দুঃখী মানুষের জন্য প্রার্থনা করি আজকে, এবং ঠিক একই রকমভাবে যদি এই সাইকেলটা চলতে থাকে, এই চক্রাকার প্রসেসটা বা এই 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 গাণিতিক ভাবনাটাই যদি চলতে থাকে, মানে গাণিতিক দিক দিয়ে যদি বিচার করি, তাহলে প্রত্যেকেই প্রত্যেকের জন্য প্রার্থনা করবে। তাহলে আর তো কারো নিজের জন্য প্রার্থনা করার প্রয়োজন পড়বে না। আর যে সামাজিক ব্যবস্থাপনায় একে অন্যের জন্য প্রার্থনা করে, নিজের জন্য নয়, সেই সমাজের মানুষ কি কখনো হতে পারে অন্যের ক্ষতি চাইবে? সেই সমাজের মানুষ কি কখনো এরকম হতে পারে যে একজন ক্ষুধার্ত থাকলে তার কাছে অন্যের যোগান পৌঁছে দেবে না?
সেই সমাজের মানুষ কীরকম হতে পারে? আর্থিক, সামাজিক, শারীরিক দুরবস্থার মধ্যে কেউ থাকলে তার পাশে আরও 10জন মানুষ এসে দাঁড়াবে না? মনে হয় না একটা সুন্দর সমাজ গড়ে উঠবে? তা আজকে যদি আমি এটা না পড়তাম, আজকে যদি এটা শুধু পরীক্ষার জন্যই পড়তাম, তাহলে এই কথাগুলো তো হয়তো আমি বলতেই পারতাম না। তা আমি কিন্তু ভালোবেসে পড়ছি, তোমরাও সেইভাবে পড়বে। হয়তো আমি যেটুকু বলছি সেটুকু না, তোমরা এর থেকে অনেক কিছু ভালো ভালো ভাববে, ভালো লাগবে। যে এই জন্যই তো এই লেখকরা, সাহিত্যিকরা, পত্রকারেরা লিখে গিয়েছেন, এই জন্যই আমাদের পাঠ্যপুস্তকে এই ধরনের লেখাগুলোকে বেছে নেওয়া হয়েছে, পরীক্ষার জন্য শুধু নয়। সরি। সাধারণত একটা দার্শনিক ভাব বন্দি দশায় মানুষের অন্তরের শক্তির সঞ্চার করে, মানুষের অন্তরে শক্তির সঞ্চার করে, আমি প্রশ্ন হিসেবে দাগ দিলাম। আমিও সেইখানেই আমার দাঁড়াবার ঠাঁই করে নিয়েছি এবং দর্শন বিষয়ে যতটুকু পড়াশোনা করে গেছে সেটুকু এবং জীবন সম্বন্ধে আমার যে ধারণা আছে তাও আমার বেশ কাজে লেগেছে। সত্যি দর্শন আমার নিজস্ব শিক্ষা কেন্দ্রিক যে দৃষ্টিভঙ্গি, সব কিছুই যেন এখানে কাজে এসেছে। কারণ আমাদের যে শিক্ষা, আমাদের যে বোধ, যে আমাদের বুদ্ধি, আমাদের যে বিচার করবার ক্ষমতা, সেটার অনেকভাবে আমরা কাজে লাগাতে পারি। 1 মিনিট, আমি ঘরটা। তো এটাকে আমরা অনেকভাবে কাজে লাগাতে পারি। দুটো দিক রয়েছে, একটা ভালো, একটা মন্দ। তো অবশ্যই প্রত্যেকটি মানুষ ভালো দিকটি চেষ্টা করে। নিরুপায় বা যেটা বলা হলো অজ্ঞাত বা অজ্ঞানে আমরা মন্দ দিকে প্রবেশ করে যাই, কিন্তু কেউ জ্ঞানী মন্দ দিক কখনো বেছে নেয় নয়। যে মানুষই কোনো অপরাধমূলক কাজ করছে, কোনো অনৈতিক কাজ করছে, অসামাজিক কাজ করছে, অবশ্যই তার আত্মা ও দেহের একটা যে দ্বন্দ্ব, সেই দ্বন্দ্বে সে অজ্ঞানেই সেই দিকটি বেছে নিয়েছে। আজকে আমরা সেটাই এখানে শিখছি, কারণ আমাদের মধ্যে বোধ, বিবেক, বুদ্ধি, শিক্ষা এবং দীক্ষা রয়েছে। আর শিক্ষা, বোধ, বিবেক, বুদ্ধি, দীক্ষা এইটাই আমাদেরকে শেখায়। এরপরে আমরা এগিয়ে যাচ্ছি। মানুষ যদি তার নিজের অন্তরের ভেবে দেখবার যথেষ্ট বিষয় খুঁজে পায়, বন্দী হলেও তার কষ্ট নেই। অবশ্য যদি তার স্বাস্থ্য অটুট থাকে, কিন্তু আমাদের কষ্ট তো শুধু আধ্যাত্মিক নয়, সে যে শরীরের, এবং প্রস্তুত থাকলেও দেহ যে সময় দুর্বল হয়ে পড়ে, তাহলে বন্দী হলেও তার কষ্ট নেই। এটাকে আমরা প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। বাদবাকি যে বাক্যগুলো পেয়েছি, তোমরা হয়তো এইভাবে পড়তে গিয়ে অনেকটা নিজের মতো ভালো কিছু গ্রিপ করবে। সত্যিই তাই, আমরা চাই, অনেকে হয়তো আমরা চাই আমাদের ক্ষুধা, তৃষ্ণা, তাড়না, শারীরিক যে চাহিদা বেঁচে থাকবার, সেই চাহিদাও হয়তো আমাদের কোনো সময় সেই ভাবনার পরিবেশকে থেকে আমাদের বঞ্চিত করে দেয়। আমরা ভাবতে পারি না, আমরা চাইলেও সেই পরিবেশটা তৈরি করতে পারি না। এটা উনি মেনে নিয়েছেন। সত্যি এটা জীবনের একটা চরম সত্য। সত্যি আমি ভালো মানুষ হতে চেয়েছিলাম, সত্যি আমি ভালো কাজ করতে চেয়েছিলাম, এই সমাজ আমায় করতে দেয়নি। এই ক্ষুধার তাড়না আমাকে সেই জায়গায় থাকতে দেয়নি। আজকে আমাকে সেই ক্ষুধার তাড়নায় এইরকম একটি পথ বেছে নিতে হয়েছে। আজকে আমি সেই আধ্যাত্মিক চিন্তায় নিজেকে নিমজ্জিত করেও সেইখানে নিজেকে সম্পূর্ণরূপে নিয়োগ করতে পারিনি, মানুষের পাশে আমি চেয়েও দাঁড়াতে পারিনি। তো এরকম জীবনের অনেক নাও চলে আসে, যেটা উনি কিন্তু স্বীকার করে নিয়েছেন, এখানে আমরা দেখতে পাচ্ছি। আমরা এগিয়ে যাই। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। সত্যি উনি উদাহরণ দিলেন গীতার আলোচনার জন্য যে একটা সুন্দর ব্রহ্মজ্ঞান সম্বন্ধীয় পরিবেশের প্রয়োজন, তার বাইরে দাঁড়িয়েও একটি উদাহরণ আমরা পেয়ে যাচ্ছি। লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন। দেখো সম্ভব। তাই আমার কুঁড়ে ঘর থাক, আমি বলবো এখানে আমার কুঁড়ে ঘর থাক, আমার চাটায়ের ঘর থাক, আমি কুপিতে পড়ছি, কিন্তু আমি যদি লক্ষ্য স্থির করে নিই, এই প্রত্যেকটা যন্ত্রণা একটা মহৎ উদ্দেশ্য কাজ করছে, যে আমাকে ভবিষ্যতের একটি সুন্দর, সুস্থ, জ্ঞান, বোধ, বুদ্ধি, বিবেক সম্পন্ন মানুষ তৈরি করবার জন্য এরা আমাকে সাহায্য করছে। এই প্রত্যেকটি যন্ত্রণা আমাকে ঠেলে দিচ্ছে সেই দিকে, কিন্তু আমার যা চাচ্ছি তাই পেয়ে যাচ্ছি। এই ধরনের বিলাসিতামূলক চাহিদা পূরণের পরিবেশও অনেক সময় কিন্তু আমাদেরকে জ্ঞানে অজ্ঞানে বিপরীতমুখী করে তোলে।
আমাদের ফেলিওরগুলোকে বড় করে আমরা ভাবতে শুরু করে দিই। তাও বলবো যে ওই বিলাসিতাপূর্ণ পূর্ণ পরিবেশকে অ্যাভয়েড করব এবং আমাদের যে যন্ত্রণাগুলোকে মনে করব সেগুলো আমাদেরকে আমাদের জীবনের লক্ষ্যে পৌঁছতে সাহায্য করবে। এগুলো যন্ত্রণা নয়, এইগুলো আমাদের ফেলিওর হতে পারে না, কারণ আমরা সফল হতে চাই এবং সেটা সুন্দর এবং সুস্থ, অসুস্থ নয়। তো পড়তে পড়তে এগুলো আমার ইচ্ছে হলো বললাম, পড়া এগিয়ে যায়। তো লোকমান্য তিলক কারাবাসকালে গীতার আলোচনা লেখেন এবং আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন। মনের দিক দিয়ে দেখো, আত্ম উপলব্ধি, ওই মানে একাকিত্বতার মধ্যে নিজের আত্মার অন্তঃস্থলে নিমজ্জিত হওয়া, এই ধরনের পরিবেশগুলো যেন এখানে রিফ্লেক্ট হচ্ছে, এবং আমি বলবো তো চকচক করছে। তো আমি নিঃসন্দেহে বলতে পারি যে মনের দিক দিয়ে তিনি সুখে দিন কাটিয়েছিলেন। তাহলে জাগতিক সুখ নয়, শারীরিক সুখ নয়, এই আধ্যাত্মিক সুখ এইখানে হৃদয়ের অন্তঃস্থলে। কিন্তু এই বিষয়ে আমার নিশ্চিত ধারণা যে মান্দালয় জেলে 6 বছর বন্দী হয়ে থাকাটাই তার অকাল মৃত্যুর কারণ। তার বাহ্যিক মৃত্যু হয়েছে, কিন্তু তার যে আধ্যাত্মিক চেতনার সেই বিকাশ তিনি কিন্তু ঘটিয়েছিলেন এবং তিনি তার প্রতিফলনও দিয়েছেন এখানে। তাই তার অকাল মৃত্যুর কারণ এটা থেকে দাগ দিলাম। একটু পড়ার দিকে তাকিয়ে যদি বলি তাহলে সেক্ষেত্রে এটাই হয় যে এটাকে অনেকে আমরা নেতাজিকে ভেবে নিতে পারি, তাহলে এটা হয়ে যাচ্ছে লোকমান্য তিলক। এই কথা আমাকে বলতেই হবে যে জেলের মধ্যে যে নির্জনতায় মানুষকে বাধ্য হয়ে দিন কাটাতে হয়, সেই নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝতে সুযোগ করে দেয়। সত্যিই তাই, জীবনের যে চরম সমস্যাগুলো সেগুলো আমাদের তলিয়ে বুঝবার জন্য একটা নির্জন মুহূর্ত প্রয়োজন। আমি বলছি না যে আমাদের জেলে যেতে হবে, দেখেছো তোমরাও জানো, যারা হোস্টেলে রয়েছো, যারা নিজেদের বাড়িতে রয়েছো, যারা হোস্টেলও না, নিজেদের বাড়িতে না, নিজের পড়াশোনা, নিজের সামর্থ্য, নিজের উপার্জনের মধ্যে দিয়ে নিজেকে গাইড করে এগিয়ে নিয়ে যাচ্ছ, প্রত্যেকেই যখন যে কোনো পরিবেশের সাপেক্ষে যতই জনবহুল পরিবেশে থাকে না কেন, একটা নির্জন এলাকায়, একটা নির্জন পরিবেশ, একটা নির্জন পরিস্থিতি, একটা নির্জন ভাবনায় নিজেকে ডুবিয়ে রাখতে পারলে, নিমজ্জিত করলে একটা অদ্ভুত অনুভূতি হয়, যেখানে হয়তো আজকে সারাদিনের কাজ, ফেলে আসা সময়ের কাজ, ফেলে আসা সমস্ত যতখানি স্মৃতিতে আমার মনে পড়ছে সবগুলো যেন রিফ্লেক্ট হতে থাকে। আমাদের ভালো মন্দগুলোকে যেন আমরা অদ্ভুতভাবে ভাগ করে বিচার করতে শুরু করতে পারি এবং ভবিষ্যতের ভালো দিকটাকেও আমরা বুঝে নিতে পারি। তো এই রকম নির্জনতার দিককেই তিনি ইঙ্গিত করে কিন্তু কথাগুলো বলবার চেষ্টা করেছেন। জেলখানাতে তিনি সেটা উপলব্ধি করেছিলেন। তো নির্জনতায় তাকে জীবনের চরম সমস্যাগুলি তলিয়ে বুঝবার সুযোগ দেয়। আমার নিজের সম্বন্ধে কথা বলতে পারি যে আমাদের ব্যক্তিগত বা সমষ্টিগত জীবনের অনেক জটিল প্রশ্নই বছরখানেক আগের চেয়ে এখন যেন অনেকটা সমাধানের দিকে পৌঁছচ্ছে। বললাম না, নির্জন ভাবনার মধ্যে নিজেকে নিমজ্জিত করলে যে সমস্ত ফেলে আসা ভালো এবং মন্দগুলো রিফ্লেক্ট হতে থাকে, প্রতিফলিত হতে থাকে, তার মধ্যে দিয়ে আমরা ভালোটাকে বেছে নেওয়ার এবং ভবিষ্যতে ভালোভাবে এগিয়ে যাওয়ার পথটা খুঁজে পাই। এটা এখানে বলা হয়েছে, খুব কাজের, আমাদের বাস্তব জীবনে সত্যিই খুব কাজের। তাই ওটাই বলছি, পরীক্ষার জন্য পড়বো না, পরীক্ষার জন্যও বুঝবো না, নিজের জন্য বুঝবো, ভালোবেসে পড়বো, পরীক্ষার পড়া এমনিই হয়ে যাবে। আর শুধু পরীক্ষার জন্য পড়লে এটা ভুলে যাব। যে সমস্ত মতামত একসময় নিতান্ত ক্ষীণভাবে চিন্তা বা প্রকাশ করা যেত, আজ যেন সেগুলো স্পষ্ট পরিষ্কার হয়ে উঠেছে। আমি প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। অন্য কারণে না হলেও শুধু এই জন্যই আমার মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আধ্যাত্মিক দিক দিয়ে অনেকখানি লাভবান হতে পারবো। সত্যি তিনি জেলখানার মতো একটি কারাবন্দী জীবনকেও কীভাবে পরিবর্তিত করে দিল জীবনের একটি লাভবানমূলক মুহূর্ত হিসেবে, তাই না? অদ্ভুত একটা ভাবনা। এটা না পড়লে আমরা ভাবতে পারতাম না, এটা পরীক্ষামূলক ভাবনা নিয়ে পড়লেও আমরা বুঝতে পারতাম না এই ভাবনাটা। তো এটা সত্যি আমি আবার জেলের বাইরে বেরিয়ে আমাদের ব্যবহারিক জীবনেও এর প্রয়োগ করব, যে আমাদের জীবনে যে সমস্ত বাধা বিপত্তি প্রতিবন্ধকতাগুলো আসবে সেইগুলোকে মনে করতে হবে যে আমাদের জীবনে নিশ্চয়ই একটা কোনো পজিটিভ দিক আসতে চলেছে, যেখানে আমাকে আরও শক্তিশালী হিসেবে নিজেকে গড়ে তুলতে হবে সেই আরও বড় বাধাগুলোকে অতিক্রম করার জন্য এবং পজিটিভ দিকটাকে অ্যাচিভ করবার জন্য, সফলতা অর্জন করবার জন্য আরও আমাকে শক্তিশালীভাবে নিজেকে গড়ে তুলতে হবে। সেই জন্যই তো এই বাধাগুলো আসছে।
এই জন্যই তো জেলখানায় বন্দি হয়ে আমি যেন আরও নিজেকে লাভবান বোধ করছি, এই ভাবনাটার জন্য, আমাদের থিঙ্কিং পাওয়ার, আর কিছু না। আমি যা ভাববো আমি তেমনটাই রিফ্লেকশন পাবো। আমি যদি ভাবি আমি ফেলিওর, তো আমি ফেলিওর। আমি যদি ভাবি যে আমি পড়তে পারি না, আমি জীবনেও পড়তে পারবো না। আর আমি যদি ভাবি আমি 52 রোল এবং আমি বুঝে পড়তে পারি, আমার বুঝতে ভালো লাগে, আমি তাহলে খুব ভালো বুঝতে পারবো। আমার কারাবাস ব্যাপারটি তুমি একটা কি মার্টিরডম মার্টিরডম বলে অভিহিত করেছ। অবশ্য ও কথাটা তোমার গভীর অনুভূতি ও প্রাণের মহত্বের পরিচায়ক। তিনি সম্মান জানাচ্ছেন যিনি এ কথা বলেছেন, কারণ কথাটির মানে হচ্ছে শহীদের দুঃখ, যন্ত্রণা ও আত্মবলিদানের দিকটিকে ইঙ্গিত করে এই শব্দটি, ইংরেজি শব্দটি লেখা হয়েছে। আবার বলছি, শহীদদের দুঃখ, যন্ত্রণা, আত্মবলিদানমূলক যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয় সেই দিকটিকে ইঙ্গিত করে কথাটি বলা। কিন্তু আমার সামান্য কিছু হিউমার প্রপোর্শনের জ্ঞান আছে, অন্তত আশা করি যে আছে, তাই নিজেকে মার্টায়ার বলে মনে করবার মতো স্পর্ধা আমার নেই। স্পর্ধা বা আত্মম্ভরিতা মানে অহংকার জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই। সত্যি অহংকার মানুষের পতনের কারণ। আমি খুব জ্ঞানী, আমি খুব বুঝি, আমি সব জেনে গিয়েছি, আমার সব বোধ বুদ্ধি বিবেক আছে, আমি সংগ্রামী, আমাকে সবাই সংগ্রামী বলে, ব্যাস আমি সংগ্রামী, সেই দিনই সে গুলি খেয়ে মরে যাবে সঙ্গে সঙ্গে। মানে এটা রিয়েল ফ্যাক্ট, আমি এইভাবেই বলবো, এতটাই স্পষ্ট করা শব্দ। আমি যেই দিন থেকে ভাববো আমি সব জেনে গিয়েছি, আমি তো বলবো আমি বাংলার এখনও কিছুই জানি না, আমি তো বলবো আমি এখনও কম্পিউটার শেখা, আমি কম্পিউটারে সত্যিই কিছু জানি না, আমি তাই বলবো। কারণ আমি শিখতে চাই আরও, আমি আরও বুঝতে চাই, আরও উপলব্ধি করতে চাই, আরও আনন্দ পেতে চাই এর থেকে। আর আমি এটা পড়বো না কখনো আমি অর্থ উপার্জনের দিকে তাকে, আমি এটা পড়বো আমার আনন্দের জন্য। অর্থ তো এমনিই আসবে, যেখান দিয়ে আসা এমনিই আসবে, ভাবার দরকার নেই। বা জীবনের কোনো বড় অ্যাচিভমেন্টের জন্য আমি পড়বো আনন্দের জন্য, অ্যাচিভমেন্ট এমনিই চলে আসবে, সে আমার কাছে আসবে, আমি অ্যাচিভমেন্টের পেছনে দৌড়াবো না। তো এখানে সেটাই, যে যেই দিন আমার মধ্যে আত্মম্ভরিতা জিনিসটাকে সম্পূর্ণ এড়িয়ে যেতে চাই, এটা বলেছে যেই দিন হবে সেই দিন তো ফেলিওর ফেলিওর ফেলিওর। তো যাই হোক, অবশ্য সেই বিষয়ে কতখানি সফল হয়েছে শুধু আমার বন্ধুরাই বলতে পারবেন। তাই মার্টিরডম জিনিসটা আমার কাছে বড়জোর একটা আদর্শই হতে পারে। সত্যিই তাই, যে যন্ত্রণা, আত্মবলিদান, শহীদের এই যে দুঃখ, যন্ত্রণা, আত্মবলিদান, এগুলোকে আদর্শ করে জীবনে এগোতে পারলেই একজন সংগ্রামী সার্থক রূপ লাভ করতে পারে, আর তবেই সে স্বাধীনতা সংগ্রামী হয়ে উঠতে পারে। এগুলো নিজে নিজে বলবার জিনিস নয়। আমার বিশ্বাস, তো ওই মার্টিরডমটাকে আমি দাগ দিয়ে রেখেছি প্রশ্নের জন্য। এখানে এই অনুচ্ছেদটায় প্রচুর তথ্য রয়েছে, প্রত্যেকটা অনুচ্ছেদ খুব অ্যাট্রাকটিভ, খুব ভালো, আমার তো খুব ভালো লেগেছে। তো আমার বিশ্বাস বেশি দিনের মেয়াদের পক্ষে সবচেয়ে বড় বিপদ এই যে আপনার মানে জেলখানায় বেশি দিন থাকলে কি হতে পারে, আপনার অজ্ঞাতসারে তাকে অকাল বার্ধক্য এসে চেপে ধরে। সুতরাং এদিকে তার বিশেষ সতর্ক থাকাই উচিত, বিশেষ সতর্ক থাকা উচিত। প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। তুমি ধারণাই করতে পারবে না কেমন করে মানুষ দীর্ঘকাল কারাবাসের ফলে ধীরে ধীরে দেহ ও মনে অকাল বৃদ্ধ হয়ে যেতে থাকে। অবশ্য অনেকগুলি কারণেই এর জন্য দায়ী। এটাকে আমি প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। অনেকগুলি কারণ, এখানে অনেকগুলি কারণই এর জন্য দায়ী, এখানে অনেকগুলি আছে, অনেকগুলি হবে। কী কী কারণ দায়ী? 1 নম্বর খারাপ খাদ্য, 2 ব্যায়াম, এগুলো 1, 2 করে দাগিয়ে নাও। ব্যায়াম ও স্ফূর্তির অভাব। 3 সমাজ হতে বিচ্ছিন্ন থাকা। 4 একটার অধীনতার শৃঙ্খলভার। 5 বন্ধুজনের অভাব। 6 সঙ্গীতের অভাব, যা সর্বশেষ উল্লিখিত হলো একটা মস্ত অভাব। তাহলে একটা বিশাল অভাব বোধ এখানে কাজ করছে। কতগুলি অভাব আছে, যা এখানে অনেকগুলি হবে, হ্যাঁ অনেকগুলি আছে, আমি অনেকগুলি হবে না, অনেকগুলি। কতগুলি অভাব আছে যা মানুষ ভিতর থেকে পূর্ণ করে তুলতে পারে, কিন্তু আবার কতগুলি আছে যেগুলি বাইরের বিষয় দিয়ে পূর্ণ করতে হয়। এইসব বাইরের বিষয় থেকে বঞ্চিত হওয়াটা অকাল বার্ধক্যের জন্য কম দায়ী নয়। পরে আমরা শেষের দিকে এগিয়ে গিয়েছি, আমি এটার পার্ট 2 করতে চাই না, তাই একটু অপেক্ষা করো, ভালো লাগবে নিশ্চয়ই। এবং আমি আমার মতো বলছি যে চেষ্টা করে যাচ্ছি, সময় নষ্ট করব না, পড়াই যাচ্ছি। আলিপুর জেলে ইউরোপীয় বন্দীদের জন্য সঙ্গীতের সাপ্তাহিক বন্দোবস্ত আছে, কিন্তু আমাদের নেই। পিকনিক, বিশ্রামালাপ, সঙ্গীত চর্চা, সাধারণ বক্তৃতা, খোলা জায়গায় খেলাধুলো করা, মন মতো কাব্য সাহিত্যের চর্চা, এই সমস্ত বিষয় আমাদের জীবনকে এতখানি সরস ও সমৃদ্ধ করে তোলে যে আমরা সচরাচর তা বুঝতে পারি না। এবং যখন আমাদিগকে জোর করে বন্দি করে রাখা হয়, তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। এটা দাগ দিলাম। প্রশ্ন প্লাস ভিভিআই,
কি বুঝতে পারা যায় সেটা এখানে আমরা পড়লাম, বুঝতে পেরেছি। এবং যদি তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়, যেটা আমি উপলব্ধি করলাম সত্যিই তাই, কোনো কিছুর প্রাচুর্য তাদের গুরুত্ব, তাদের মূল্যটাকে না তুচ্ছ করে দেয় আমাদের কাছে। আমি চাইতেই একটা কম্পিউটার পেয়ে যাচ্ছি, আমি চাইতেই ল্যাপটপ পেয়ে যাচ্ছি, মিসইউজ করতে শুরু করলাম, মুছি না, ঢেকে রাখি না। আমি চাইতেই সাইকেল পেয়ে গেলাম, যখন তখন যেখানে সেখানে ফেলে দিই, খেলতে যাচ্ছি, স্ট্যান্ড করলাম না। কথার কথা আমাদের শিক্ষার্থীর জীবনে সোজা বলতে চাইছি। বা যে কোনো খাবার, আমি দামি দামি খাবার পেয়ে যাচ্ছি, একটু খেলাম তারপরে ফেলে দিলাম। এই প্রাচুর্য একটা সময় বুঝতে পারি না, এই প্রাচুর্য আমাদের অভ্যাসের একটা বাজে বদল নিয়ে চলে আসে। হ্যাঁ, এটা আমাদের অজ্ঞানেই বা আমাদের অজান্তেই হয়ে যায় এই বাজে বদলটা। যখনই এর অভাব হয় তখনই কিন্তু আমরা সেই সমস্ত সেই সমস্ত জিনিস, সেই সমস্ত মুহূর্তের মূল্যগুলো বুঝতে পারি। মা বাবার সাথে আমরা অনেক সময় খারাপ ব্যবহারও করে ফেলি। আমি শুধু জিনিসের দিকে কেন তাকাবো, হঠাৎ আমার বলতে ইচ্ছে করছে, আমি বলে দিই একটু। আমি শুনেছি, আমি দেখেছি, আমরা বাজে ব্যবহার করে ফেলি, রেগে যাই, মিসবিহেভ করি। কেন? আমারই মা, আমারই বাবা সবসময় ঘরে আছে, এই জন্য তাদের কিন্তু আমরা, এটা প্রাচুর্যর দিক দিয়ে সত্যিই সত্য যে আমরা বুঝতে পারি না। যারা হোস্টেলে রয়েছে, হোস্টেল জীবনে, তারা বুঝতে পারছে। মা নেই তার কাছে এখন, তার বাবা তার কাছে এখন নেই। আর সত্যিই যদি আজ থাকতো কত না ভালোবাসতো, সত্যিই যদি আজ থাকতো কত না জায়গায় যেতাম, সত্যিই যদি আজ কাছে থাকতো কতবার কত কিছু আবদার করতাম। তো এই জীবনের মুহূর্তগুলোকে, ভালো সুন্দর সম্পর্কগুলোকে, জিনিসগুলোকে, দ্রব্যগুলোকে, সব কিছুর মূল্য বুঝতে হবে, তাদেরকে সঠিক গুরুত্ব দিতে হবে। তবে একটা ভালো জীবন আমি তৈরি করতে পারবো। এটা না একটা সাধনার মতো ভালো জীবন তৈরি করা। যতটা কঠিন ততটাই সোজা, আবার যতটা সোজা ততটাই কঠিন। তো এক্ষেত্রে আমাদেরকে সাধনার মতো বললাম, তো সাধনা করতে হবে ভালো জীবনের, বেশি কঠিন কিছু নয়, চেষ্টা করতে হয় প্রত্যেকের। তো ওটাই, তখনই তাদের মূল্য বুঝতে পারা যায়। যতদিন জেলের মধ্যে বেশ স্বাস্থ্যকর ও সামাজিক বিধি ব্যবস্থার বন্দোবস্ত না হয়, ততদিন কয়েদিদের সংস্কার হওয়া অসম্ভব, এবং ততদিন জেলগুলির আজকালকার মতো নৈতিক উন্নতির পথে অগ্রসর না হয়ে অবনতির কেন্দ্র হয়ে থাকবে। অবনতির কেন্দ্র হয়ে থাকবে, দাগ দিলাম আমি, জেলগুলি অবনতির কেন্দ্র হয়ে থাকবে, অ্যারো সাইন দিয়ে এটা কিউ করলাম। কেন অবনতির কেন্দ্র হয়ে থাকবে? ওভারঅল একটা জিস্ট আমরা লিখতে পারি, +3 +4 জন্য যথেষ্ট। এ কথা আমার লিখতে ভোলা উচিত নয়, এই কথা আমার লিখতে ভোলা উচিত নয়, কিউ করলাম। আমার নিজের যে আপনার নিজের লোকের, বন্ধু বান্ধবের ও সর্বসাধারণের সহানুভূতি ও শুভেচ্ছা মানুষকে জেলের মধ্যে অনেকখানি সুখ দিতে পারে। সত্যি তাই, কেউ তো দেখা করতে আসে না, যাদের সত্যি পারিবারিক দিক দিয়ে যাদের কমিউনিকেশন ভালো তাদের যায় সত্যি। তো এটা কিন্তু অনেকটা একটা সুখ দিতে পারে মানসিক, যেটা খুব প্রয়োজন। এই দিকেই প্রভাবটা নিতান্ত অজ্ঞাতসারে ও সূক্ষ্মভাবে কাজ করলেও নিজের মনটাকে আমি বিশ্লেষণ করে দেখতে পাই যে এই ভাব কিছুতেই কম বাস্তব নয়। সাধারণ ও রাজনৈতিক অপরাধীদের অদৃষ্টের পার্থক্যের এটা একটা নিশ্চিত কারণ। একটা পার্থক্য তো দেখা যায় না, আমি অপরাধ করে বেরাচ্ছি জেল থেকে, আমি সাধারণ মানুষ, কেউ কাছেও আসবে না, উল্টো ওইখানে একটা দোকান রয়েছে, যারা আসে দেখতে তাদের ওখানে জিনিস কিনে, ওই দোকানদার তাকিয়ে দেখছে, দেখ এই জেল থেকে বেরাচ্ছে। ওখানে রিক্সাওয়ালাটাও তাকিয়ে দেখছে, বাপরে একজন জেলখানার কয়েদি বেরিয়ে আসছে, কতদিন না জেল খেটেছে। আবার আমি একজন রাজনীতিবিদ, মানে সাংঘাতিক ভিড়, সেখানে জার্নালিস্টরা এসেছেন, এখন যে যুগ, ক্যামেরার পর ক্যামেরা, ছবির পর ছবি মালা দিচ্ছে, কোথায় নিয়ে যাবে তার কোনো ঠিক নেই, কোন রেস্টুরেন্টে কী খাবো, তারপরে তো বিশ্রাম, তারপরে নেক্সট কিছু আমি অপরাধী কিন্তু আমি রাজনীতিবিদ। তো এই যে দুরকম সেপারেশন গ্রহণ করে নেওয়ার যে একটা পার্থক্য, এটাও যেন অনেক অন্ধকারে আরও ঠেলে দেয় সেই জেলবন্দি মানুষকে, সেই কয়েদিকে, তার প্রতি তাকানোর দৃষ্টিভঙ্গি তাকে আরও অন্ধকারে ঠেলে দেয় জেল বহির্ভূত জীবনেও পরবর্তী সময়ে। এটা তিনি কিন্তু খুব সুন্দরভাবে উপলব্ধি করে এখানে বলবার চেষ্টা করেছেন। তো যে রাজনৈতিক অপরাধী, সে জানে মুক্তি পেলে সমাজ তাকে বরণ করে নেবে, কিন্তু সাধারণ অপরাধীদের তেমন কোনো সান্ত্বনা নেই। এটাকে আমি প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। সে বোধহয় তার বাড়ি ছাড়া আর কোথাও কোনো সহানুভূতির আশা করতে পারে না। লেখা নেই, হয়তো সেখানেও নাও পেতে পারে, এবং সেই জন্যই সাধারণের কাছে মুখ দেখাতে সে লজ্জা পায়। আমাদের ইয়ার্ডে যে সমস্ত কয়েদির কাজ করতে হয়, তাদের কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোক জানেই না যে
সে জেলে বন্দি। হ্যাঁ, সত্যি এরকম অবস্থা রয়েছে যে জানেই না, ইয়ার্ড মানে কক্ষ। তো কক্ষে বন্দি, এই এই সমস্ত কক্ষে যারা বন্দি রয়েছে তাদের অনেকে নিজের লোক জানেই না, কমিউনিকেট করতে চায় না, আসতে চায় না। সমাজে কি বলবে, লোকে কি বলবে, আমার বাড়ির লোক জেলবন্দি, আমি কি করতে যাব। কিন্তু এটা ভাবলাম না যে সেই মানুষটা যে কারাগার বন্দি রয়েছে তার মধ্যে যে সে অজ্ঞাতসারে অজ্ঞানে বুঝে করেছে জানি, কিন্তু সেটা মানুষের একটা ওই যে হৃদয় আর শরীরে মনের একটা আত্মার একটা দ্বন্দ্ব চলতে থাকে। সেই দ্বন্দ্বের মধ্যে দিয়ে আমরা ভালো মন্দর মধ্যে একটা মন্দকে হয়তো বেছে নিয়েছিলাম। এটা অজ্ঞাতসারেই বলা উচিত। কোনো মানুষই কখনো চায় না কোনো ক্ষতি করতে, এটা অজ্ঞাতসারেই একটা ভুল পদক্ষেপ। তো পাশে দাঁড়ানো উচিত, সহানুভূতি দেওয়া উচিত, মানসিক ক্ষুধার নিবৃত্তি করা উচিত, করা হয় না, তাই অনেকেই হয়তো জানে না। এটা দাগিয়ে রাখছি যে এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়েছে। এটা দাগিয়ে দিলাম প্রশ্নের জন্য। কি সেটা? যে কেউ কেউ আমাকে বলে যে তাদের নিজের লোকেরাই জানেই না যে জেলবন্দি, লজ্জায় তারা বাড়িতে কোনো সংবাদ দেয়নি। এই ব্যাপারটা আমার কাছে নিতান্ত অসন্তোষজনক বলে মনে হয়। প্রশ্নের জন্য দাগিয়ে রাখলাম। সভ্য সমাজ অপরাধীদের প্রতি আরও সহানুভূতি কেন দেখাবে না? আমার জেলের অভিজ্ঞতা বা তার থেকে যে সমস্ত চিন্তা মনে আসে সে সম্বন্ধে পাতার পর পাতা লিখে যেতে পারি, কিন্তু একটা চিঠির তো শেষ আছে। আমার বেশি উদ্যম ও শক্তি থাকলে একখানা বই লিখে ফেলার চেষ্টা করতাম, কিন্তু সে চেষ্টার উপযুক্ত সামর্থ্য আমার নেই। আমি প্রশ্নের জন্য দাগিয়ে রাখছি। পড়া আর বেশি কিছু বাকি নেই, তোমরা দেখছো। আর মাত্র 3টা অনুচ্ছেদ, আমি পার্ট 2 বলছি, দরকার নেই। এটা ধৈর্য দিয়ে শুনবে, ভালো লাগবে, পড়বে, খুব দরকার। আমাদের জেলের কষ্টে দৈহিক অপেক্ষা মানসিক বলে মনে আমি পক্ষপাতী। দৈহিক থেকে মানসিক কষ্টটা বেশি হয় বলেই মনে করছি, সেটারই পক্ষপাতী আমি। যেখানে অত্যাচার ও অপমানের আঘাত যথাসম্ভব কম আসে, সেই বন্দি জীবনটা ততটা যন্ত্রণাদায়ক হয় না। এই সমস্ত সূক্ষ্ম ধরনের আঘাত উপর থেকেই আসে, জেলের কর্তাদের এই বিষয়ে কিছু হাত থাকে না। আমার অন্তত এইরকমই অভিজ্ঞতা, এটা আমি প্রশ্ন দাগাচ্ছি। এবং প্রথমের ওই আমাদের জেলের কষ্ট দৈহিক, এখানে ব্র্যাকেট ওপেন, এবং এ বিষয়ে মানে 2.5 নম্বর লাইনের যেখানে দাঁড়িয়ে পড়েছে এ বিষয়ে কিছু হাত থাকে না, এখানে ব্র্যাকেট ক্লোজ, ওটার উত্তর, এই প্রশ্নের উত্তর, যে আমার অন্তত এইরকমই অভিজ্ঞতা, এটার উত্তর ওই ওপরে 2.5 লাইন। এই যে সব আঘাত বা উৎপীড়ন, এগুলো আঘাতকারীর প্রতি মানুষের মনকে আরও বিরূপ করে দেয়, এবং সেই দিক দিয়ে দেখলে মনে হয় এইগুলোর উদ্দেশ্য ব্যর্থকে আমি দাগালাম। কোনগুলোর উদ্দেশ্য? জেলখানায় রাখার উদ্দেশ্যটাই ব্যর্থ, বেকার। বিশেষ গম্ভীর কথায় যাচ্ছি না, আমরা অনেকটা বুঝতে পেরেছি। কিন্তু পাছে আমরা আমাদের পার্থিব অস্তিত্ব ভুলে যাই এবং নিজের অন্তরের মধ্যে একটা আনন্দধাম গড়ে তুলি। তাই এই সব আঘাত আমাদের উপর বর্ষণ করে, আমাদের স্বপ্নাবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে মানুষের পারিপার্শ্বিক অবস্থা কি কঠোর ও নিরানন্দময়। এই স্বপ্নবিষ্ট আত্মাকে জাগিয়ে বলে দেয় যে, এই স্বপ্নবিষ্ট আত্মার নিচে দাগ দিচ্ছি প্রশ্নের জন্য। এখানটা আমি পড়া শেষে একটু কথা বলবো পরে। সত্যি আমরা এখনও জেলবন্দি না হলেও আমরা প্রত্যেকেই যেন স্বপ্নাবিষ্ট অবস্থায় রয়েছে, প্রত্যেকে। এখানে যারা পড়া শুনছি এখন, বা আমি নিজেও, আমরা অদ্ভুত একটা নিজেদের পরিবেশ তৈরি করে নিই, যেটা হয়তো আমরা পাবো কি পাবো না জানি না, যে পরিবেশটায় আমরা পৌঁছাতে পারবো কিনা জানি না, কিন্তু যেটা আমাদের বাস্তব, যে জায়গাটায় আমরা এখন আছি, যেটা আমাদের করা উচিত, সেই করণীয় কর্তব্যগুলোকে আমরা ভুলে গিয়ে একটা অবাস্তব জগতের মধ্যে প্রত্যেকে প্রবেশ করে ফেলি। সেটা এখনকার আমাদের চাকচিক্যময় পরিবেশের জন্য এটা হয়ে গিয়েছে। তো এখান থেকেও যেন আমি পড়তে পড়তে এই শিক্ষালাভটা পেলাম, এইভাবে পড়তে গিয়ে, যে স্বপ্নাবিষ্ট পরিবেশের নিজের আত্মাকে নিমজ্জিত না করে আমাদের বাস্তব জগৎ থেকে আমাদের যে দায়িত্ব, যে কর্তব্য, যেটা আমাদের করা, একজন শিক্ষার্থীর দায়িত্ব কর্তব্য পড়াশোনা করা, অভিভাবকের কথা শোনা, এইগুলোর মধ্যে নিজেকে নিমজ্জিত রাখতে হবে। আমার এই মুহূর্তে কর্তব্য নিজের জীবনের যে পরিবেশ, সেই পরিবেশের সঙ্গে মানিয়ে রেখে নিজেকে সত্যের পথে এগিয়ে নিয়ে যাওয়া। তবেই আমি একজন ভালো মানুষ হতে পারবো, কারণ আমার সংস্পর্শে যারা আসবে তাদেরকে ভালো কিছু আমাকে শেখাতে হবে। তা আমি যদি অসৎ পথ অবলম্বন করি, আমি ভালো কথা বলতে পারবো না, আমি ভালোর কিছু শেখাতেও পারবো না। ভালো কিছু বলতে গেলে আমি নড়বড়ে হয়ে পড়বো, ভালো কাজ করতে গেলে আমি সাহস পাবো না, কারণ আমি তো অসৎ কাজ করি। তো এই শিক্ষাগুলো কিন্তু আমরা পরীক্ষার জন্য নয়, পড়তে গিয়ে এগুলো আমাদের শিখতে হবে। আর তোমরা আছো, শুনছো, ভেরি গুড, এটা শোনা হয়ে যাচ্ছে। পড়তে গিয়ে হয়তো তোমরা আরও কিছু বুঝতে পারবে। শেষের দিকে এসেছি। তুমি বলেছো যে
মানুষের অশ্রু দিনের পর দিন কেমন করে সমস্ত পৃথিবীর মাটিকে একেবারে তলা পর্যন্ত ভিজিয়ে দিচ্ছে। মানে চারিদিকে দুঃখ যন্ত্রণার ত্রাস, একটা হাহাকার লেগে রয়েছে, এখনও দেখলে তাই দেখতে পাওয়া যায়। এই দৃশ্য প্রতিদিন গভীর ও বিষণ্ণ করে তুলেছে। কিন্তু এই অশ্রু সবটুকুই দুঃখের অশ্রু নয়, তার মধ্যে করুণা ও প্রেমবিন্দু আছে। একটা মূল্যবান কিছু শব্দ এখানে, করুণা ও প্রেমবিন্দু, আমার খুব ভালো লাগলো। এটা আমি আমার অন্যান্য লেখাতে, অন্যান্য পড়ার ক্ষেত্রে আমি ব্যবহার করতে চাই, আর এখানে প্রশ্নের জন্য আমি দাগ দিয়ে রাখলাম। মানে এখানকার ওয়ার্ড আমার ওয়ার্ড স্টক বাড়ালো, অন্য জায়গায় আমি ব্যবহার করতে পারবো, এবং এর আধ্যাত্মিক চেতনা, এর গাম্ভীর্য, এর গভীরতায় আমি নিজেকে নিমজ্জিত করে একটা ভালো এনভায়রনমেন্ট তৈরি করব লেখালেখির ক্ষেত্রে। সমৃদ্ধতর ও প্রশস্ততর আনন্দ স্রোত পৌঁছাবার সম্ভাবনা থাকলে কি তুমি দুঃখ কষ্টের ছোটোখাটো অগভীর ঢেউগুলো পার হয়ে যেতে অরাজি হতে? সত্যিই তাই। সমুদ্রের তীরবর্তী অঞ্চলে যখন আমি সমুদ্রে যাত্রা শুরু করব, একটা নৌকা নিয়ে আমি একলা রয়েছি, ডিঙি রয়েছে, অসম্ভব সমুদ্রের মাঝে পৌঁছানো। কিন্তু ওই ঢেউগুলোকে যদি একবার পার করে নিতে পারি, ছোটো ছোটো ঢেউগুলো যে সমুদ্র তীরে এসে আছড়িয়ে পড়ে, তাদেরকে যদি একবার পার করতে পারি, ওই বিশাল সুবিশাল শান্ত মৃদু মন্দ জলরাশি আমার জন্য অপেক্ষা করে রয়েছে, যেটা আমি বলবো দিব্যপুরীর সমতুল্য। এই সমুদ্রের ওই সুবিশাল জলরাশিকে, সুন্দর, তার রূপ মাধুর্য সৌন্দর্য মনোহর, মনকে হরণ করে নেয়। কিন্তু তার শুরুতেই যে বাধাগুলো আসে সেটা হচ্ছে যন্ত্রণাদায়ক। এই ডুবে যেতে পারি, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো জীবনের চলার পথেও তাই অনেক ছোটো 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 বাধা আসবে। এইখানটায় যদি আমি হার মেনে নিই তাহলে আমি সাকসেস পাবো না। এখানেও উনি তাই বলেছেন, পড়তে গিয়ে আমরা এগুলোও শিখতে পারছি। আমি বললাম তোমরা আরও শিখবে। তো আমি নিজে তো কোথায় 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 হ্যাঁ, ঢেউগুলি পার হয়ে যেতে অরাজি হতে আমি নিজে তো দুঃসংবাদ বা নিরুৎসাহের কোনো কারণ দেখি না, বরং আমার মনে হয় দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। তো এখানটা আমি দাগ দিলাম, দুঃখ যন্ত্রণা উন্নততর কর্ম ও উচ্চতর সফলতার অনুপ্রেরণা এনে দেবে। খুব সুন্দর শব্দ, আমাদের জীবনের পাথেও আমি বলতে পারি। আমার কাছে তো খুব মূল্যবান এই শব্দগুলো, কারণ আমি এটা আরও পড়তে চাই, আরও অনেকবার পড়তে চাই। যতবার ইচ্ছে হবে ততবার পড়বো, তত আমি এখান থেকে হয়তো কিছু শিখবো, পরীক্ষার জন্য না, সেটা তো এমনিই পারা যাবে। তুমি কি মনে করো, বিনা দুঃখ কষ্টে যা লাভ করা যায় তার কোনো মূল্য আছে? আমি চাইলাম পেয়ে গেলাম ল্যাপটপ, সেটা একটা জিনিস, কিন্তু আমি কিছু করে একটা সৎকর্মের মধ্যে দিয়ে কিছু অর্থ উপার্জন করে সঠিক সময়ে, এখন নয়, আমি অপেক্ষা করলাম 9, 10, 11, 12 ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার, বা আমি কোথাও জব করার জন্য অপেক্ষা করলাম, তবে আমি পেলাম। সেই দিনটা কোনো দিন ভুলবার নয়। কিন্তু যে ল্যাপটপটা আমি সহজে পেয়েছিলাম সে সময় 1-2 বছর 3 বছর খুব যত্ন, তারপর ধুলো খাচ্ছে, নতুন ভ্যারিয়েশন, নতুন আপডেট চলে এসেছে। তো তাই না, জীবনের কঠিনতর মুহূর্তগুলো দিয়ে যদি কিছু অ্যাচিভ করা যায়, কোনো সফলতা পাওয়া যায়, তার যে চমক সেটা কখনো ব্লান্ট হয় না, ভোতা হয়ে যায় না, সেটা সবসময় চকচক করে যায়। আর যেটা সহজে পাওয়া যায় সেটা চমক দুদিনে শেষ হয়ে যায়, সেটা ব্লান্ট হয়ে যায়, ভুলে যাই আমরা। তাই সহজলভ্য জিনিস কখনোই ভালো নয়। অ্যাচিভ করো কষ্টের মধ্যে দিয়ে, অ্যাচিভ করো চ্যালেঞ্জের মধ্যে দিয়ে, অ্যাচিভ করো বাধার মধ্যে দিয়ে, তবে বড় হতে পারবে। নাহলে হওয়া যায় না, ওই গ্যাটিস দিতে হবে, ভর্তি হতে গিয়ে, চাকরি পেতে গিয়ে, কোথাও কম্পিটিশনে নিজের সাকসেস পেতে গিয়ে টেনশন করতে হবে। ব্যাস, বুঝতে পেরেছো কি বলছি আমি? উনিও তাই বলতে চেয়েছেন এখানে। তুমি কিছুদিন পূর্বে যেসব বই পাঠিয়েছিলে তার সবগুলোই পেয়েছি, সেগুলি এখন ফিরে পাঠাতে পারবো না, কারণ তাদের অনেক পাঠক জুটেছে। তোমার পছন্দ যেরকম সুন্দর, তাতে একথা বলা অনাবশ্যক যে আরও বই সাদরে গৃহীত হবে। ইতি ইংরেজি থেকে অনুদিত এখানে শেষ করা হয়েছে। তো আরও বই সাদরে গৃহীত হবে, এটা দাগ দিলাম প্রশ্নের জন্য। তো এখানে আমাদের পড়া শেষ হলো। অনেক কিছু বললাম পড়ার ফাঁকে, কারণ আমি বলেছি যে আমার ভালো লাগে। আমি এটা পড়তে পড়তে আমার খুব ভালো লাগছিল, ওই জন্য মাঝে মাঝে আমি অনেক কথা বলেছি। সেই কিছু কিছু কথা যেগুলো সত্যি লেখালেখির জন্য নয়, আমাদের ব্যবহারিক জীবনের জন্য, আমাদের বর্তমান সামাজিক জীবনে আমরা যে বসবাস করছি সেই দিকের জন্য। আর বাদবাকি পড়ার দিকে তাকালাম, এখানে মার্কিং হয়েছে অনেকগুলো, সেগুলো প্রশ্নের সাপেক্ষে, সেগুলো কালচার করো। পড়া এখানে শেষ হলো। আর সুস্থ থাকো, ভালো থাকো, বাড়িতে সুন্দর সময় কাটাও। স্কুলে যাবে, দেখা হবে সত্যি তখন খুব ভালো লাগবে।
তো পড়াগুলো কমপ্লিট হয়ে গেলে নিজেদের মতো কালচার করবে, প্রশ্ন তৈরি করবে, লিখবে, খুব ভালো হবে। ঠিক আছে, আজকের পড়া এখানেই শেষ করছি। ঠিক আছে।